আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আমাদের অনুশীলনের পক্ষ থেকে নতুন একটি টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। আজকে মূলত আমি আপনাদের সামনে কোনো ক্লাস টিউটোরিয়াল বা পড়ালেখা বিষয়গত কোনো কথা বলছি না। আজকে আপনাদের সাথে কথা বলবো বাংলাদেশের একটা বিরাট বিজনেস, বেকার বিজনেস নিয়ে। এই আমার মনে হয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিজনেস আর বেকার বিজনেসের মতো এত সুন্দর বিজনেস আর কোনোভাবেই হয় না। আর বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে স্টুডেন্টরা যেমন সিরিয়াসনেস থাকে, বেকার বিজনেসের ক্ষেত্রে সিরিয়াস থাকা উচিত হলেও অনেক ক্ষেত্রে সিরিয়াস থাকেন না, যার ফলে অনেক প্রতিষ্ঠান অনেকভাবেই চলে যাচ্ছে, অনেক ক্লাস অনেকভাবেই চলছে, কিন্তু আপনারা বুঝতে পারছেন না। নিজে একটা বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রেক্ষিতে দেখেছিলাম আমার ফ্রেন্ড সার্কেল যারা, তারা দেখলাম যে বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে বিসিএস বলেন বা বিভিন্ন জবের ক্ষেত্রে দেখেছি তাদের নিজের পড়াটা অনেক বেশি গুরুত্ব দেয়। আমাদের ইউনিভার্সিটির মধ্যে দেখা যায় সকাল 8টা বাজে লাইব্রেরিতে ঢুকে রাত্রে 8টা বাজে বের হয়। তার টার্গেট কি থাকে, যে যেহেতু আমার অনার্স শেষ, মাস্টার্স শেষ, সামনে যেহেতু জবের জন্য পরীক্ষা দিব, আমাকে জব পেতেই হবে, আমাকে বিসিএস এ ট্রাই করতেই হবে। এরকম একটা মন মানসিকতা নিয়েই কিন্তু দেখলাম যে অনেকেই আমাদের ফ্রেন্ড সার্কেল দেখা গেছে অনেকেই এই লাইব্রেরিতে ঢুকে আর বেরিয়ে হয় না। আপনারা যদি দেখতে চান ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনোদিন আপনি সকাল 7:30 বা 7টা দিয়ে গেলে দেখবেন যে অনেক বড় লাইন এমন বড় দেখে ব্যাগ দিয়ে দিয়ে লাইন দিয়ে রেখেছে। আর এরা যে ঢুকে একবার সারাক্ষণ ওখানেই পড়ে। কিন্তু এরাই তো শুধু স্টুডেন্ট না, স্টুডেন্ট তো অনেক রয়েছে। পাবলিক ভার্সিটির স্টুডেন্টরা শুধু জবের জন্য ট্রাই করে এমন না, প্রাইভেট ভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি কিংবা ডিগ্রির স্টুডেন্টরাও কিন্তু জবের জন্য ট্রাই করতেছেন। দেখা যাচ্ছে ধারাবাহিকভাবে যারা পড়েন তার চেয়ে ধারাবাহিকভাবে যারা পড়েন না তাদের সংখ্যাটাই অনেক বেশি। তো বিভিন্ন জবের প্রতিষ্ঠানে ক্লাস নেওয়ার সুযোগ হয়েছে, সেখানে অনেক কিছুই আমার কাছে অসঙ্গতি বা ঠিক মনে হয়নি। কিন্তু আসলে আমরা তো আর কোনো প্রতিষ্ঠানের মালিক না, বা চাইলেও সেই জন্য সলভ করা যায় না। তাই আজকে আপনাদের সামনে তেমনই কিছু কথা তুলে ধরবো যে আসলে আমাদের জবের জন্য এত ট্রাই করার পরও কেন আমরা জবের ভালো করতে পারতেছি না, কেন আমাদের চাকরি হচ্ছে না, কেন আমাদের বেসমেন্ট ভালো হচ্ছে না, সেই বিষয়গুলো নিয়ে প্রথম কথা বলে রাখি। আমরা জবের ক্ষেত্রে একটা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে আমাদের অবস্থাটা থাকে অনেকটা অ্যাডমিশন টেস্টের মতো। কি কোচিং থেকে সিট দিছে, এইটা আমাকে চান্স পাওয়া দিবে ঢাকা ভার্সিটিতে। ঠিক জবের ক্ষেত্রেও আমরা এমন দেখি, কোচিং থেকে যে সিটগুলো দেওয়া হয় বা কোচিং থেকে যে ক্লাসগুলো করানো হয় সেগুলোকে আমরা এনাফ মনে করি না। এটা আসলে ঠিক না। বলা বাহুল্য, কোচিং আপনাদের জন্য অনেকাংশে অনেক ক্ষেত্রে ট্রাই করে। অনেক কোচিং আমি গিয়ে দেখেছি তাদের নিজস্ব পাঠাগার ব্যবস্থা রয়েছে আপনাদের পড়ার জন্য, কিন্তু আপনাদের ধারাবাহিকতার অভাবের কারণে কিন্তু আপনারা চান্স পাচ্ছেন না বা আপনাদের পরীক্ষা ভালো হচ্ছে না। চাকরির ক্ষেত্রে যে আমরা যে সিলেবাসগুলো আমরা পড়ি তা যে আহামরি খুব কঠিন বিষয়টা কিন্তু এরকম না, কিন্তু আমাদের দোষেই কিন্তু আমাদের হয় না। এর প্রধানত কারণ হচ্ছে ধারাবাহিকতার অভাব। ধারাবাহিকতার অভাব এটা কেমন? ম্যাক্সিমাম কোচিংগুলোতে দেখা যায় সপ্তাহে 3 দিন ক্লাস হয়, আবার কোনো কোনো কোচিংয়ে দেখা যায় শুধুমাত্র শুক্র শনিবার ক্লাস হয়। এখন দেখুন, শুক্র শনিবার দেখা গেল বাংলা ক্লাস হয়ে গেল, 2 দিনই বাংলা ক্লাস দিল, পরে দেখা যায় আরো 3 সপ্তাহ পর বা 2 সপ্তাহ পরে বাংলা ক্লাস। তো এখন দেখেন আপনি আর আমাদের স্টুডেন্টদের মধ্যে অনেকে এমন যেদিন কোচিং এ ক্লাস তখনই আমরা ক্লাসগুলো পড়ি, আর এছাড়া আমরা পড়ি না। তখন হয় কি 3 সপ্তাহ পর একটা বাংলা ক্লাস যখন আপনি ধরেন তখন বলেন তো আগের পড়াগুলো কি আপনার মনে থাকে? মনে থাকে না। এই বারবার দেখা যায় ঘুরে ফিরে একই জায়গাতেই আমরা পড়ালেখা করি। ঠিক ইংরেজি, বিজ্ঞান সবগুলোর ক্ষেত্রে একই কথা, যে আপনারা কি করেন, ধারাবাহিকতার অভাব, এটা একটা বড় ফ্যাক্ট। 2 নম্বর একটা বড় একটা সমস্যা হচ্ছে কোচিং এর যে মডেল টেস্ট বা এক্সামগুলো নেওয়া হয়, এই এক্সামগুলো ম্যাক্সিমাম থাকে হচ্ছে বিগত বছরের প্রশ্নাবলী বা শিট বেসিস কোশ্চেন। এই শিট বেসিস কোশ্চেনগুলো যখন থাকে, আপনাকে কোচিং থেকে একটা 16 থেকে 20 পৃষ্ঠার শিট দেয়। আর যেহেতু বিগত বছরের কোশ্চেনগুলো থাকে আর জব সলিউশন আমাদের মুখস্থই থাকে, আমাদের একবারে পুরা ঠোঁটস্থ। কোশ্চেন করার আগে অপশন আমরা দাগিয়ে ফেলি যে এইটাই হবে অপশন, এছাড়া কোনো উপায় নেই। দেখুন, আপনি যখন বিসিএস বা ব্যাংকের বিভিন্ন ম্যাথ বা জব পরীক্ষাগুলো দিবেন, কিছু যেমন বিসিএস এর ক্ষেত্রে আমি বলি, আপনি যদিও প্রস্তুতি নাও নেন আপনি 80টা কোশ্চেন ইজিলি পেরে যাবেন, প্রস্তুতি যদি ঠিক মতো নাও নেন। হ্যাঁ, 40টা কোশ্চেন এমন পাবেন যেগুলো দাগাইতেই পারবেন না, জীবনে শুনিনি নেই। আর বাকি যে 80টা কোশ্চেন থাকে, এই 80টা কোশ্চেনই কিন্তু আপনার চান্স ডিপেন্ড করে। দেখবেন যে চান্স পায় না সে 5 নম্বর 7 নম্বরের জন্য চান্স পায় না, সর্বোচ্চ
তো আসলে প্রিভিয়াস ইয়ার থেকে যে কোশ্চেনগুলো থাকে সেটা পড়ে আপনি হয়তো 80 নাম্বার তুলতে পারবেন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে, কিন্তু আপনি নতুন যে খাটানো বিষয়টা ওইটা না করার কারণে কিন্তু আপনার নাম্বার মাইনাস হবে। যেমন বলি, আপনার সমাস যখন আমরা পড়ি তখন কি করি, জব সলিউশনের এক্সাম্পলগুলো মুখস্থ রাখি। তো এরকম ভাবে সমাস, প্রকৃতি প্রত্যয় এই বিষয়গুলো আমরা কি করি, মুখস্থ করে যাই, বুঝে পড়ি না। যেমন 38তম বিসিএস একটা কোশ্চেন এসেছিল সশ্রদ্ধ এই শব্দের প্রকৃতি প্রত্যয় কি। আমার মনে হয় ওই দিনই অনেকে শুনছেন যে এই সশ্রদ্ধ শব্দটা প্রকৃতি প্রত্যয় হয়। এরকম ভাবে প্রতিটা সাবজেক্টে কিন্তু কোশ্চেনগুলো থাকে, তখনই কিন্তু আমরা পারি না আর আমাদের চান্সগুলো হয় না। এই হচ্ছে যে আমরা মাথা খাটায় পড়ি না, আমরা মুখস্থ করি। ঠিক অনেক ক্ষেত্রে সাধারণ জ্ঞানের ক্লাসে দেখা যায় শীটে যা আছে তাই আমরা পড়ে যাচ্ছি। আরে ভাই, সাধারণ জ্ঞান এমন একটা বিষয় না যে শীটে যা আছে তা প্রতিনিয়ত আপডেট হচ্ছে, প্রতিনিয়ত প্রত্যেকটা তথ্য আপনার জানতে হচ্ছে। যেমন আপনারা, আমি একজন টিচারের নাম বলবো, ওনার সাথে যদি আমার পার্সোনালি কোনো সম্পর্ক নেই, কিন্তু ওনার ক্লাসগুলো আমার খুব ভালো লেগেছে। নাইম ভাই, বেসিক ভিউ, তারপর টেস্ট ভিউ এইগুলো লিখেছে। ওনার ক্লাসগুলো আমি ইউটিউবে দেখেছি এবং কি বাস্তবে কয়টা বই দেখেছি। অসাধারণ, যে সাধারণ জ্ঞান ক্লাসটা এমনই আসলে হওয়া উচিত। কিন্তু আমরা যখন কোচিং টিচারদের অনেক ক্ষেত্রে ইন্টারভিউ নেওয়া হয়, এটা কোনো ব্যাপারই না, শীট দেখবেন পড়াবেন, যে কেউ পড়াইতে পারে। এই একটা বড় সমস্যা যে আমরা মাথা খাটিয়ে গভীরে যাই না। যে কোনো জিনিস যদি আপনি ডিপলি না যান তাহলে কিন্তু আপনি ওইখান থেকে ভালো ফল আশা করতে পারেন না। এরপর আরেকটা আসেন, কোচিং এর ক্ষেত্রে আরেকটা বড় সমস্যা দেখা যায়, সেটা হচ্ছে স্টুডেন্টের মতামতকে অনেক বেশি প্রাধান্য দেওয়া হয়। খুবই ভালো জিনিস, স্টুডেন্টের মতামত প্রাধান্য দেওয়া উচিত না। আমি যেটা বলতে চাচ্ছি হয়তো আপনারা সেটা বুঝেননি। দেখুন, একটা ক্লাসে দেখা যায় 50 জন স্টুডেন্ট থাকে। স্টুডেন্টদের বয়স কিন্তু থাকে হচ্ছে অনার্স শেষের দিকে বা মোটামুটি ম্যাচুরড স্টুডেন্ট থাকে। তো দেখেন, আমরা কি করি, যখন অনার্সের ক্লাসগুলো হয় ক্লাসে বসে বসে আমরা মোবাইল টিপি। যখন আমাদের স্কুল কলেজে ক্লাসগুলো হইতো আমরা দুষ্টুমি করতাম। ঠিক তেমনি ভাবে হয় কি, অনেক ক্ষেত্রে কোচিং এর মধ্যে হয় কি, এখন তো সে আরো অনার্সে পড়ে বা অনেক বড় হয়ে গেছে, তার তো আরো কত চিন্তা, ব্যবসায়িক চিন্তা, গার্লফ্রেন্ডের চিন্তা, আরো কত কি। এখন পিছিয়ে বসে বসে অনেক ক্ষেত্রে হয় কি, সে মেসেজিং দেখে, কিংবা অনেক ক্ষেত্রে সে অন্য কাজে মশগুল থাকে। এখন আপনি কি চাইলেও কি তাকে ধমক দিতে পারবেন, এই তুমি এমন করতেছো কেন? তাহলে তোমার ইগোতে লেগে যাবে। বাস, সে কি করলো, 10 মিনিট 15 মিনিট ক্লাসে বুঝলো না, ক্লাসটা কোনো রকম তো 9-6 করে শেষ হলো, যা কোচিং এ বা প্রতিষ্ঠানে গিয়ে বলে আসলো, না স্যারের ক্লাস ভালো হয়নি। কেন ভালো হয় নাই? দরকার নেই। তো এখন দেখেন, একটা ক্লাসে যখন 50 জন স্টুডেন্ট থাকে, তার মধ্যে যে একেবারে কি 5 জন যে অভিযোগ দিল, মনে করেন স্যারের ক্লাস ভালো হয় নাই। ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যাক বেঞ্চাররা এই কাজটা করে। বাস, এই 5 জনের মতামত শুনে কিন্তু পরের দিনে ক্লাস বাতিল হয়ে যায়। 45 জনের মত আর শোনা হয় না, কারণ একবার একজন টিচারকে মানা করে দিলে সেই টিচার আর কখনোই কিন্তু ক্লাস করতে আসেন না। এই সমস্যাটা হয়। আপনারা দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রতিনিয়ত আপনাদের টিচার চেঞ্জ হচ্ছে, প্রতিনিয়ত টিচার চেঞ্জ হচ্ছে। বাংলা ক্লাস আজকে একজনে নিচ্ছে, কালকে আরেকজনে নিচ্ছে, পরশু আরেকজনে নিচ্ছে। ইংরেজি টিচার যে কোনটা আসল টিচার খুঁজে পাচ্ছেন না। তো এক একজনের পঠন পদ্ধতি এক এক রকম। তো যখন এই পঠন পদ্ধতিগুলো ভিন্ন রকম হয়, সেটার হ্যাম্পার কিন্তু আপনাদেরই করতে হয়। আরেকটা জিনিস বড় ফ্যাক্ট, সেটা হচ্ছে যেমন লিটারেচারের ক্লাসগুলোই বলি, বাংলা লিটারেচার বলেন না ইংরেজি লিটারেচার বলেন, যে কোনো একটা নতুন টিচারকে অ্যাপয়েন্ট করলে করা হয় কি, স্যার লিটারেচারের ক্লাস দিবেন। তো দেখেন, লিটারেচার বিষয়টা হচ্ছে অনেকটা এরকম যে আমরা সবই জানি। আপনি যে জিনিসটা জানেন সেটা যদি আপনাকে আমি পড়াই, তখন আপনার কাছে খুবই খারাপ লাগবে। যেমন কথার কথা মনে করেন, আমি একটা জায়গায় ক্লাস নিতে গিয়েছিলাম, তো সেখানে দেখলাম যে প্রথম ক্লাসে আমাকে দিচ্ছে চর্যাপদ। তো চর্যাপদ নিয়ে আমাদের যে আলোচনা, সেটা আমার মনে হয় 20 থেকে 30 মিনিটের বেশি আমাদের কোনো আলোচনা নাই, কিন্তু ক্লাস ডিউরেশন হচ্ছে 2 ঘন্টা। তো আমি বললাম কি, ঠিক আছে ভাই, 2 ঘন্টা তো আপনার ক্লাস এটা নেওয়া দরকার নাই, আমি গ্রামার একটা পড়াই, তারপর আমি চর্যাপদটা পড়াই, আর গুরুত্বপূর্ণ যে আলোচনাগুলো সেগুলো আমি শীট আকারে আপনাদের দিয়ে দিই। তো ওইটাই করলাম। বাস, পরবর্তী অভিযোগ আসলো। কি অভিযোগ আসলো? কেন গ্রামার পড়াইছি আমি লিটারেচার ক্লাসে, কেন বেশি পড়ালাম। তো আপনাকে দেখুন, আমি যদি ধাতুর ক্লাস নিই, আমি যে কোনো প্রত্যেকটা টিচারের কিছু টেকনিক আছে, যে ইংলিশ টিচাররা ভয়েসের ব্যাপারে অনেক টেকনিক আছে। একটা ধাতুর ক্লাস, সেটা সর্বোচ্চ 15 থেকে 20 মিনিটে এক সুন্দর ক্লাস নেওয়া যায়। ধাতু সম্পর্কিত একটা ক্লাস আছে। দেখা যায় কোচিং যখন ক্লাস ডিউরেশন প্রণয়ন করে, তখন এই বিষয়গুলো নিয়ে তারা হাইলাইট করে দিয়ে রাখছে, ধাতু কয় ঘন্টা? 2 ঘন্টা। আরে ভাই, 2 ঘন্টা আমি ধাতু কি পড়াবো? 2 ঘন্টার বিষয় তো না। তো অনেক ক্ষেত্রে দেখা যায় স্টুডেন্টের মন মতো চলতে গিয়ে, যখন টিচারের মন মতো স্টুডেন্টরা চলে, তখন কিন্তু স্টুডেন্টরা উপকৃত হয়। দেখুন, আমরা যখন ভার্সিটিতে অনার্স করেছি, চাইলেই কিন্তু আমরা টিচারকে আঙ্গুলে নাচাতে পারতাম না। তখন কিন্তু আমরা টিচারদের কিছু শিখতে পেরেছি। কিন্তু এখানে এসে দেখা যায় স্টুডেন্টরা আঙ্গুলের মতো নাচে। অমুক টিচার ভালো লাগে না। কেন ভালো লাগে না? স্যার জানি কেমনে কথা বলে।
অমুক টিচার ভালো লাগে না। কেন ভালো লাগে না? স্যার ড্রেস আপ মেকআপ জানি কেমন, মানে কত রকমের কত উসিলা। কসমেটিক্সের দোকানে গেলে দেখবেন যে এই ব্যাগ ভালো না, কি কারণে রং ভালো না। ঠিক টিচারের ক্ষেত্রেও সিলেকশনটা এমন হয়, ফলশ্রুতিতে কিন্তু নিজেদেরই ক্ষতি হয়। আরেকটা জিনিস সেটা হচ্ছে একজন টিচারকে বোঝার জন্য কিন্তু স্টুডেন্টদের যে কোয়ালিটি দরকার সেটা কতটুকু আছে সেটাও একটা বিষয়। একজন বিখ্যাত টিচার উনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দুঃখ সহকারে লিখতেছেন যে উনি পড়াচ্ছেন হচ্ছে মাটির আর্দ্রতা, স্টুডেন্ট লিখতেছে মাটির ভদ্রতা, তাও বিসিএস এর মতো একটা কোচিং, মানে সরি বিসিএস এর মতো একটা ক্লাসে। এবার চিন্তা করেন সবাই যদি বিসিএস এর জন্য ট্রাই করে, আর সবাই যদি এরকম অনেক কোয়ালিটির স্টুডেন্ট আছে যে আমি বলতেছি একটা বুঝতেছে আরেকটা, লিখতেছে বলতেছে মাটির আর্দ্রতা, লিখতেছে মাটির ভদ্রতা, কি বলার আছে বলেন? তো আসলে সবাই এক কাতারের স্টুডেন্ট না। আপনি বিসিএস কে করবে, অন্য প্রাইমারি লেভেলের জব কে করবে, ব্যাংকের জব কে করবে, এভাবে স্থান নির্ধারণ করুন। কিন্তু কোচিংগুলোর মধ্যে এভাবে এরকম থাকে না। তখন সবাই যে পড়া বুঝবে বিষয়টা এরকম না, কিন্তু সেই মত কজনে শোনা হয় সেটা কিন্তু শোনা হয় না। আরেকটা জিনিস সেটা হচ্ছে দেখুন, আপনি বাংলায় অনার্স মাস্টার্স করা, এখন তো আপনি পণ্ডিত, আমি তো সামথিং কিছু হয়ে গেছি। তো দেখুন আপনাকে যখন চর্যাপদ যে টিচারই পড়াবে না কোনো ক্লাসের মধ্যে, আপনার কাছে এগুলো ফালতু মনে হবে। কেন? আরে ভাই আপনি চর্যাপদ দিয়ে গবেষণা করে আসছেন, এখন আপনারা যদি আবার চর্যাপদ পড়ানো হয় আপনার কাছে মনে হবে এটা একটা ফালতু ক্লাস হইতেছে। আরে ভাই সবাই তো আপনার মতো বাংলায় অনার্স মাস্টার্স করা না। বিজ্ঞান নিয়ে আপনি পড়তে আসছেন, বিজ্ঞানে আপনি অনার্স মাস্টার্স করা, এখন দেখা গেলো যে আপনাকে ক্লাস 8 এর বিজ্ঞান পড়াচ্ছে, ক্লাস 9 এর বিজ্ঞান পড়াচ্ছে, তখন তো আপনার কাছে ফালতু মনে হবে। এখন অনেক ক্ষেত্রে হয় কি, স্টুডেন্টরা একটু ভাব দেখাতে যায় মানে সে অনেক পারে, এটা বুঝাতে গিয়ে কি হার্ড কোশ্চেন করে। তার এটা বোঝা উচিত যে একটা বিসিএস লেভেলের কোচিং বলেন বা ব্যাংক জবের কোচিংগুলোর মধ্যে ভ্যারাইটিস লেভেলের স্টুডেন্টরা রয়েছে, সেই অনুসারে কিন্তু আপনাকে ক্লাসগুলো দেওয়া হচ্ছে। কিন্তু আমরা অনেকেই জিনিসটা ভুলে যাই। তখন যদি টিচার কখনো কোনো বকা দেয় বা টিচার যদি থামতে বলে, স্যার ভালো না, স্যার ফ্রেন্ডলি না, আরো যে কত উছিলা আছে, স্যার ফ্রেন্ডলি না, স্যারের বাড়ি কি বলবো এক্সপ্রেশন ভালো না, স্যার বেশি পড়াচ্ছে, স্যার একটা বিষয়কে পেঁচায় ফেলতেছে, মানে এখানে কিন্তু সেকেন্ড ক্লাস করার সুযোগ নেই, ফার্স্ট ক্লাসে আপনাকে ছক্কা মারতে হবে। এবার দেখেন ছক্কা মারার স্টাইল কি, আপনি অনেক ভালো ক্রিকেট খেলেন, এখন আমি আপনাকে করলাম কি জাতীয় দলের ড্রেস পরায় নামাই দিলাম, খেলো, আপনি দেখবেন বলই ব্যাটে লাগাইতে পারবেন না। বিশেষ করে MS ধোনির ছবিটা দেখবেন আপনারা, বলই ব্যাটে লাগাইতে পারবেন না, কারণ কি ওই সময়টা নার্ভাসনেস কাজ করে। এই হচ্ছে বড় একটা জিনিস। এবার আসলে আরো কিছু কথা, সেটা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় প্রতি শুক্রবার, অনেক ক্ষেত্রে বিভিন্ন ধরনের সেমিনার ক্লাস হয়। সেমিনার ক্লাসগুলো মানে কি, আবার সেমিনার ক্লাসের বিষয়গুলো আবার কেমন জানি, যে ক্যাডার চয়েস সেমিনার। মানে বিষয়টা হচ্ছে এরকম, আপনি বিসিএস ক্যাডার হয়ে গেছেন, এখন আপনাকে আমি ক্যাডার চয়েস করতে দিচ্ছি, তুমি কোনটা নিবা। আরে ভাই আগে আপনি পাস করেন, তারপর ক্যাডার চয়েস নিয়ে আসেন। আপনাকে ওই দিন ক্যাডার চয়েস না করে যদি আমরা ওই দিন ম্যাপ নিয়ে পড়াই তাহলে আরো কাজে লাগে। এই হচ্ছে বিভিন্ন ধরনের মোটিভেশন। আপনি অনেক জনকে আমি চিনি অনেকজনকে, সেটা হচ্ছে তিনি নিজেও কিন্তু বিসিএস ক্যাডার বা সরকারি কোনো জবই করেন না, কিন্তু তার কথা শুনলে আপনার মনে হবে আপনি নিশ্চিত বিসিএস ক্যাডার হয়ে যাবেন। না, বিষয়টা এরকম না। বাস্তবতা আর মোটিভেশন অনেক ভিন্ন। এই সেমিনার ক্লাসগুলো আপনি করলে মনে হবে বুঝি আপনি চান্স পেয়ে গিয়েছেন, কিন্তু পরবর্তীতে দেখা যায় এই সেমিনার ক্লাসের মাধ্যমে আপনি ভর্তি হন, কিন্তু রেগুলার ক্লাসে দেখা যায় যে ওই টিচার কিন্তু নেই, অন্য টিচার। তাহলে এটা কি এক ধরনের প্রতারণা না? দেখাইলাম ক্যাটরিনা, ভিতরে দিলাম জরিনা, তার বিষয়টা কেমন না? আরেকটা জিনিস না বললে নয়, পরীক্ষার ক্ষেত্রে আপনাদের যে পরীক্ষাগুলো হয় সেখানে অনেক জায়গায় দেখেছি যে মাইনাস মার্কিং ধরা হয় না। তো আমি একজনকে একটা সুপারিশ করেছিলাম যে আসলে যে টিচার পড়ান তার উচিত হচ্ছে কোশ্চেনগুলো করা, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় টিচার কোশ্চেনগুলো করেন না, করেন হচ্ছে অফিস সহকারী কোশ্চেনগুলো করে টিচারের সময়ের অভাবের কারণে। দেখুন আমি ক্লাস করিয়েছি, আমি জানি আমার স্টুডেন্টদের গ্যাপটা কোথায়, তো আমারই তো উচিত হচ্ছে কোশ্চেন করা, তাহলে কিন্তু আপনি আপনার গ্যাপগুলো ধরতে পারবেন। ম্যাক্সিমাম অনেক ক্ষেত্রে আমরা দেখেছি অনেক ক্ষেত্রে যে 200 নম্বরের পরীক্ষায় 140-50 ইজিলি উঠে 200 নম্বরের পরীক্ষায়, কারণ যেখান থেকে কোশ্চেন করা হচ্ছে সে সবই জানে। কিন্তু যখন বিসিএস পরীক্ষা দেয় সে 90 বা 100-র উপরে উঠাতে পারে না। এটা বড় কারণ কি, আপনারা যখন অ্যাডমিশন টেস্ট করেছেন সেখানেও দেখেছেন কিছু স্টুডেন্ট সম্পর্কে টিচার বলে দিয়েছে এ নিশ্চিত চান্স পাবে, কোচিং এর মধ্যে ফার্স্ট হয়, পরে দেখা যায় বাংলাদেশের কোথাও তার চান্স হয় না, কিংবা ঢাকার কোথাও চান্স হয় না। কেন? যখন আমি কোশ্চেনটা করেছিলাম একজনকে, তখন অ্যান্সার দিয়েছিল, দেখুন স্যার আপনারা যখন কোশ্চেন করবেন তখন সেটা অনেক হার্ড হইতে পারে, এই হার্ড হলে স্টুডেন্টরা ডিমোটিভেট হয়ে যাবে, ডিমোটিভেট হলে সমস্যা হবে কি স্টুডেন্টরা কোচিং ছেড়ে দিবে। বাস আপনার কোচিংয়ে থাকুন,
যা ইচ্ছা থাকুন। আমি বলতেছি না কোচিং খারাপ, এগুলো কিছুই বলতেছি না। কোচিং আপনাকে অনেক হেল্প করে, অনেক ধরনের সহায়তা করে, কিন্তু আমি আপনাকে সম্পূর্ণ দোষটা আপনাদের দিচ্ছি, সম্পূর্ণ দোষটা আপনাদের দিচ্ছি। কারণ তথ্য অনুসন্ধানের অভাব সেটা কার? আপনার। টিচার বারবার চেঞ্জ করলে সেটা নিয়ে প্রতিবাদ নাই কার? আপনার। তারপর গভীর জ্ঞানের অভাব কার? আপনার। 3 সপ্তাহ পর 2 সপ্তাহ পর একটা সাবজেক্ট পড়েন কে? আপনি। শীটের উপরে কিংবা এমসিকিউর উপরে কিংবা জব সলিউশনের উপর ডিপেন্ড করতেছেন কেন? আপনি। আপনি যেভাবে চাচ্ছেন তারাও সেভাবে দিচ্ছে। তারা অবশ্যই কোয়ালিটি ইনশিওর করার চেষ্টা করে, কিন্তু সেটা তো ডিপেন্ড করবে আপনার উপরে। আমি মনে করি যে অক্সফোর্ড ইউনিভার্সিটির টিচারকে নিয়ে ক্লাস দিলাম, আপনি ঠিকমতো পড়েন না, ঠিকমতো, তা লাভটা হলো কি অক্সফোর্ড ইউনিভার্সিটির টিচারদের ক্লাস নিয়ে? আরেকটা কথা, সেটা না বললেই নয়, আমরা অনেক সময় দেখি কি একটা ইগো কাজ করে। ইগোটা হচ্ছে এরকম, আমি ঢাকা ভার্সিটির স্টুডেন্ট আর যে ক্লাস নিচ্ছে সে জগন্নাথের স্টুডেন্ট, কেন আমি নিচে থাকবো? অনেক ইগোর অভাব নাই, কত ধরনের কথা। আমি অমুক জায়গার স্টুডেন্ট, কেন আমি নিচে থাকবো? তারপর মনে করেন যে দেখুন, যারা বিসিএস ক্যাডার হয় তারা সবাই কিন্তু ভালো শিক্ষক থাকেন না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্যার ক্লাস নিচ্ছেন, স্যার উনি তো বিসিএস ক্যাডার না, তো উনি কি ক্লাস নেবেন? আরে আজীব ধরনের কথাবার্তা, মানে দাঁড়া করায় দিলেই হবে। এই জন্য আপনারা ম্যাক্সিমাম রেপুটেড টিচারের কাছে গিয়ে দেখবেন, রেপুটেড টিচার নাম শুনতেছেন লাখ লাখ টাকা এই সেই ইত্যাদি, গিয়ে দেখবেন পরবর্তীতে কি হয়। দেখুন, যারা আপনারা উদ্ভাস কোচিংটাকে দেখতে পারেন বা এই লেভেলের যারা আছে দেখবেন, তারা কেউ বিসিএস ক্যাডার না, কিন্তু সায়েন্সের ক্ষেত্রে তারা অনেক বড় অবদান রাখতেছে বিভিন্ন কোচিংগুলোর মধ্যে। কারণ ফ্রিল্যান্সার যারা, তারা চেষ্টা করে ভালো সার্ভিস দিয়ে কিছু করার জন্য, আর যারা বিভিন্ন প্রতিষ্ঠিত জবে ঢুকে গেছে তারা চেষ্টা করে রেপুটেশন দিয়ে টিকে রাখার জন্য। দুটার মধ্যে অনেক পার্থক্য আছে। পরীক্ষা আপনি কোচিংয়ে বসেন হচ্ছে ক্লাস করার জন্য, পড়া বোঝার জন্য, আপনি রেপুটেশন দেখার জন্য না। এটা খুব ভালো করে মনে রাখবেন। কারণ তারা যখন বিসিএস ক্যাডার হয়েছে, তারা কিন্তু বিসিএস ক্যাডারের ক্লাস করে নাই, এটা একটু বোঝা উচিত আমাদের। আমরা করি কি এই জিনিসগুলোর কারণে কিন্তু আমাদের বড় সমস্যা। ইগো প্রবলেম আছে। তারপর হচ্ছে টিচারকে, মানে প্রথম দিনে অনেকটা টিচারকে এরকম বলা হয় বা স্টুডেন্টকে বলা হয়, একজন টিচার আনতেছি তোমরা জাজ করে দেখো। দেখুন, আমি বিচারক, একটা তো কিছু হয়ে গেলাম, যখনই আমাকে বিচারকের আসনে বসায় দিবে, বলে না যে চাঁদের দিকে যদি বাঁকা দৃষ্টিতে তাকানো তাহলে চাঁদেরও দোষ ধরা যায়, বাস ঠিক কথা এরকম। স্যার এটা ভালো হয় নাই, ওটা ভালো হয় নাই, এই হয়েছে সেই হয়েছে। অনেক জায়গায় দেখা যায়, অনেক প্রতিষ্ঠান দেখা যায় শীট বিক্রি করে, বই বিক্রি করে। আপনি দেখবেন ওই প্রতিষ্ঠানের শীট নেবেন আর নর্মাল একটা বই নেবেন, দেখবেন তেমন কোনো পার্থক্য নাই, একই কথাগুলাই। এই জন্য আমাদেরকে একজনের কথা বলছিল যে পাঠ্য বইয়ের লেখাগুলা বইতে থাকলে বই হয়, সেটা যদি কোনো কোম্পানি টাইপিং করে আনে তাহলে সেটা গাইড হয়, আর সেই কথাগুলো যদি আপনি হাতে লেখেন তাহলে সেটা শীট হয়। ঠিক অবস্থা হয়ে গেছে এরকম, যে আমাদের অবস্থা হয়েছে যে বই পড়বো না, বই পড়ার দরকার নেই, শিডিউল এনাফ। বাংলা সাহিত্যের মধ্যযুগ। আরেকটা জিনিস আমরা মনে করি যে আমাদের টিচাররা বলা হয় আইনস্টাইন বা নিউটন বা এই টাইপের আরো কিছু। ফর এক্সাম্পল, ইংরেজি লিটারেচার নিয়ে যিনি যখন পড়াচ্ছেন, এলিজাবেথিয়ান পিরিয়ড আছে, আরো অনেক কিছু আছে। বাংলা লিটারেচার যখন মধ্যযুগ নিয়ে পড়ানো হয়, আধুনিক যুগ নিয়ে পড়ানো হয়, স্বভাবত একটা জিনিস বুঝেন, একজন টিচারের মাথায় সব কথা থাকে না, সব কথা না থাকাটাই স্বাভাবিক। কিন্তু টিচার যদি আপনাকে কোনো শিট দেয় বা টিচার যদি ভালোভাবে উপস্থাপনা করে, টিচার যদি মুখস্থ পড়ায়, তাহলে আপনার মনে করেন স্যার বেস্ট। টিচার যে কতটুকু গ্যাপ রাখছে আপনি কিছুই জানেন না। কিন্তু শিট আকারে যদি আপনাকে তথ্য সমৃদ্ধ করে দেওয়া হয়, এগুলো তো শিটই আছে। আপনি পারলে এমন একটা শিট তৈরি করেন, না পারলে দেখেন একটা শিট তৈরি করার কতটা কষ্ট। আমি যখন জেনারেল নলেজে ক্লাস টিউটোরিয়াল দিতে নিয়েছিলাম, তখন আমার সহধর্মিনী বলতেছিল এই কথাটা, যে জেনারেল নলেজ ক্লাস এমনি না দিয়ে মানে ক্লাসের মতো করে দেন, তাহলে ভালো হবে, তাহলে মানে কি ফেস দেখবে, মানুষ বের করবে। পরে বললাম দেখো যে এইভাবে যদি ক্লাস দেওয়া হয় তাহলে আমি কোথায় গ্যাপ রেখেছি স্টুডেন্ট কিছুই বুঝবে না। কারণ একটা শিট বা একটা রিটেন ডকুমেন্ট যখন আসে তখন আমাকে অনেক পড়ালেখা করতে হয়, অনেক তথ্য আমি সংগ্রহ করতে পারি, সেটাই কিন্তু আপনার জন্য লাভ। আমি মুখস্থ পড়াই দিলাম, মনে করেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, এটা আপনি সবই পারেন স্বাধীনতা যুদ্ধ, যখন আপনাকে কোশ্চেন দিলাম যে বঙ্গবন্ধুকে উপর জেলখানার উপর রচিত বইয়ের নাম কি, তখন আপনি পারতেছেন না। কারণ আমরা তো মানুষ, আমাদের তো একটা ক্যাপাসিটি আছে। আপনি যখন অনার্স করেছেন বাংলা সাহিত্যের মধ্যযুগের উপরে, তখন দেখা গেছে যে একটা যুগের উপরেই আপনি 1 বছর কোর্স করেছেন, এই জন্য আপনার টিচার ওই সময় মুখস্থ পড়ালে আপনার কাছে কোনো সমস্যা হয় না। কথার কথা মনে করেন আজকে পুঁথি সাহিত্য নিয়ে একটা ক্লাস লাগাই দিলাম, গবেষণা করলাম, শেষ। কিন্তু যখন কোচিংয়ে ক্লাসগুলো নেওয়া হয় তখন কিন্তু এরকম থাকে না, তখন এক ক্লাসের মধ্যে দেখা যায় 3 যুগ পড়ানো হয়।
এই 3 যুগের পড়া মনে রাখা কি আপনার পক্ষে পসিবল? কখনোই পসিবল না। কিন্তু এই জিনিসগুলো আমরা অনেকে মানতে রাজি না, অনেক ক্ষেত্রে আমরা মানতে রাজি না। কেন? টিচারের মনে থাকবে না কেন? টিচার যদি মনে না থাকে তাহলে সে টিচার হইল কেমনে? এই হচ্ছে অবস্থা। তো যে দেবতা যে ফুলে রাজ খুশি, এইরকম করেই চলতেছে কিন্তু সবকিছু। আরো কয়েকটা ক্লাস দেখা যায় এরকম, পারিভাষিক শব্দ আজকের ক্লাসের বিষয়বস্তু, কবি সাহিত্যিকদের জীবনী আজকের ক্লাসের প্রধান বিষয়বস্তু, এটা নিয়েও একটা ক্লাস আছে। সমার্থক শব্দ, রচনা লেখার নিয়ম, ভাব সম্প্রসারণ লিখবো কিভাবে, রিটেন ক্লাসগুলো এরকম হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। আমি জানি না আসলে এই ক্লাসগুলোর মানেটা কি। পারিভাষিক শব্দ কি কেউ কারো মনে রাখা যেতে পারে? পারিভাষিক শব্দ তো আপনারা করেন কি, এইভাবে চান দেখি পরবর্তী করে কি, আমি একজনকে দেখছিলাম যে বলবো না যে ছন্দে ছন্দে সবকিছু উং আং চুং চাং চুং, বাস একটা ছন্দ হয়ে গেছে, রিল্যাক্স। সামনে দেখা যাবে এরকম যে হেজও পড়া লাগবে না, ছন্দে ছন্দে কোরআন মনে রাখার কোনো কৌশল বের করা হবে। আপনারা সব ক্ষেত্রে ছন্দ চান কেন? সব ক্ষেত্রে। ওই দিন দেখলাম একটা বিখ্যাত ফেসবুক গ্রুপে, ভাই বাংলাদেশের নদ নদীগুলো মুখস্থ রাখার ছন্দ দেন তো। আছে, এটা নিয়ে বইও আছে অলরেডি, ছন্দ। মধ্যযুগে সাহিত্য মনে রাখার জন্য ছন্দ দেন। এবার চিন্তা করেন, বাংলা নিয়ে আপনি 40টা ছন্দ মুখস্থ করলেন, ইংলিশ নিয়ে আল্লাহ জানে কয়টা মুখস্থ করবেন, আর সাধারণ জ্ঞানের কথাটা বাদই দিলাম। এইভাবে ছন্দে ছন্দে পড়া হয় না। একজনকে দেখলাম সংবিধান নিয়ে খুব ছন্দ ছন্দ করতেছে, খুবই ভালো সংবিধান নিয়ে করতেছে। তো দেখলাম যে 153 পর্যন্ত আর যাচ্ছেন না উনি, কি করতেছে 10, 12, 27 পর্যন্ত যাচ্ছে, থেমে যাচ্ছে। আবার সংবিধান যখন পরিবর্তন হবে তখন কি ছন্দ চেঞ্জ হবে? না। তা আসলে এই ছন্দে ছন্দে সবকিছু মনে রাখা যায় না। হয়তো আপনি 2-1টা মনে রাখতে পারেন। একবার একটা ক্লাস করাচ্ছিলেন বাংলা সাহিত্যে, স্যার এটার কোনো শর্টকাট মেথড নেই ছন্দ মনে রাখার জন্য? না ভাই নাই। তাহলে স্যার ভালো না, ছন্দ জানে না। আসলে আপনারা এভাবে যদি করেন আপনারাই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অন্যরা কিন্তু না। এটা কিন্তু আপনাদের বোঝা উচিত। সবকিছু ছন্দে ছন্দে হয় না। এই আপনারা এইভাবে চান বলেই কিন্তু বিভিন্নভাবে দেখা যায় এরকম ছন্দ ছন্দ আনে। আর জিজ্ঞেস করুন, আপনি আপনার বুকে হাত দিয়ে দেখুন তো কয়টা ছন্দ আপনার মনে আছে। আগে বুঝেন, ছন্দ নিয়েন না, পড়েন। শুধু ঘোরাঘুরি করলেই হবে না। যারা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখছি আমাদের ফ্রেন্ড সার্কেল ইউনিভার্সিটির, যে ওরা এই ছন্দ টন্দের পিছনে ঘুরে না, পড়তেই থাকে, পড়তে থাকে। আরে ম্যাথ মুখস্থ করার জন্য ছন্দ পর্যন্ত দিয়ে দিচ্ছে, আর কি বলবো, আর কোথায় চলে গেছে সবকিছু। আমি শুধু অপেক্ষা আছি যে কোরআন মুখস্থ করা কোনো ছন্দ বেরো নাকি ওটা দেখার জন্য। যে এইভাবে কিন্তু আপনারাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন, কিন্তু আপনারা বুঝতেছেন না। আপনারা এই জিনিসগুলো কেউ না দিতে পারলে, সংবিধান আপনাকে মুখস্থ করতে হবে, সংবিধানের মূল অনুচ্ছেদগুলো আপনাকে জানতে হবে, তাহলে কিন্তু আপনি পারবেন। ছন্দ মিলে না গেলে পরীক্ষার হলে গেলে বুঝবেন ছন্দের মর্ম কতটুকু। যারাই ছন্দ ছন্দ করে তারাই পরবর্তী ছন্দ পতন ঘটে তাদের। আসলে এই বিষয়গুলো আমি জানি না, হয়তো মানে কি বলবো, ব্যতিক্রম হিসাবে অনেক কথাগুলো বলেছি, ছোট মুখে এই কথাগুলো হয়তো মানায় না, কিন্তু যা দেখলাম কিছু কাজ কারবার, যে সেগুলোই কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করতেছি। সেটা হচ্ছে, আবারও বলতেছি, আপনি পড়ালেখার ধারাবাহিকতা আনেন, ধারাবাহিকতা আনলে আপনি চান্স পাবেন, নাম্বার 1। নাম্বার 2, তথ্য অনুসন্ধান করেন। শুধু টিচারের পড়ার উপর ডিপেন্ড করবেন না, টিচারের শিটের উপর ডিপেন্ড করবেন না, আপনি আরও বেশি জানার চেষ্টা করেন। নাম্বার 3, ছন্দ এগুলো বাদ দেন। শর্টকাট, সফলতার কোনো শর্টকাট ওয়ে নেই। ঠিক চাকরিও এমন শর্টকাট ওয়েতে পাওয়া যাবে না, কারণ ক্যান্ডিডেট আপনি একলা না। একটা সময় ছিল ঢাকা ভার্সিটিতে জোর করে না টিচার দিছে, বিদেশের লোক যাওয়ার জন্য বাঙালিদেরকে ধরে ধরে নিছে, আমরা বিদেশ যা। এখন কিন্তু এরকম নাই। এই বিষয়গুলো, চাকরি না পেলে কিন্তু আপনি হতাশ হবেন, কিন্তু সেই হতাশার মূল কারণ যে আপনি, সেটা কিন্তু আপনি জানেন না। তারপর হচ্ছে, এক টিচার বারবার চেঞ্জ না করে কোয়ালিটি সম্পন্ন বা বোঝা সম্পন্ন একবারেই ধরেন। অনেক ক্ষেত্রে দেখা যায় এরকম বুঝ দেওয়ার জন্য, অনেক ক্ষেত্রে এরকম আঞ্চলিকতা কাজ করে কোচিংয়ের মধ্যে। আমি বরিশালের বাড়ি, তাহলে আমি বরিশালের টিচার ঢুকাবো। আমি নোয়াখালী বাড়ি, নোয়াখালীর টিচার ঢুকাবো। এরকম একটা কাজ করে, এরকম একটা সিন্ডিকেট হিসেবে একটা কাজ করে। এই বিষয়গুলো না। আর নিজের পড়া নিজে পড়ুন। অনেকে দেখি আবার ভোকাবুলারি মনে রাখে ছন্দে ছন্দে। এটা আমার কাছে মানে কি বলবো, একটা মনে হয় অষ্টম আশ্চর্য বা এরপরের আশ্চর্য যদি কিছু থাকে, তাহলে ভোকাবুলারি কি কোনো ছন্দে ছন্দে মনে রাখা যায়? হাউ ইজ পসিবল? জানি না এটা কিভাবে পসিবল। আমি বাংলার কয়েকজনকে জিজ্ঞেস করলাম, ভাই বাংলা সমর্থক শব্দ তুমি পারো? না, পারি না। বিপরীত শব্দ পারো? পারি না। তো ভোকাবুলারিও তো একটা সমর্থক শব্দ ইংরেজদের জন্য, ওরা নিজেরাও ঠিক মতো হয়তো পারে না। আপনি যে ভোকাবুলারিটা পারেন, এটাকে আবার দেখতেছি ছন্দ ছন্দ। আসলে অনেকভাবে অনেক কিছু করা যায়, অনেকভাবে অনেক মানে খ্যাতি হওয়া যায়, খ্যাতিমান হওয়া যায়। তো আসলে কি দিচ্ছি সেটা তো আমি জানি, সেটা তো টিচারই জানে। আমি আসলে ছন্দ বানায় দিচ্ছি, না জীবন ধ্বংস করতেছি, না অন্য কিছু। যাই হোক, কথাগুলো হয়তো তিক্ত লাগবে, তিক্ত লাগলেও কথা মাফ করে দিবেন। আমার এই কথাগুলো আবার শোভনীয় না, তবে যেহেতু আমার টিউটোরিয়াল অনেকে দেখেন,
তাই বললাম কথাগুলো, কারণ কোয়ালিটি এডুকেশন দেওয়ার জন্য আমরা সর্বদাই প্রস্তুত। কোয়ালিটি এডুকেশন দেওয়ার ক্ষেত্রে চাকরির পরীক্ষা আহামরি খুব কঠিন হয় না, প্রশ্নগুলো আহামরি খুব হার্ড হয় না, কিন্তু আমাদের ভুলের কারণে আমাদেরই ছন্দপতন ঘটে। আগামী দিন আপনার জন্য ভালো হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।